শরীয়তপুরে জাজিরায় হত্যা মামলার আসামির বস্তাবন্দি মরদেহ উদ্ধার। যশোরের বেনাপোলে বিএনপি কর্মীকে হত্যা। নরসিংদীতে বেসরকারি হাসপাতালে চিকিৎসকের ভুলে শিশু মৃত্যুর অভিযোগ, 2 ডাক্তারকে মারধর, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। খুলনার পাইকগাছায় বেড়িবাঁধের অন্তত 10টি স্থান ঝুঁকিপূর্ণ, দুর্যোগে ক্ষতিগ্রস্ত হলেও হয়নি সংস্কার, ফাটল ধরায় আতঙ্কে উপকূলবাসী। ভেঙে গেলে তো থাকবে না কিছু, সব ধূলিসাৎ হয়ে যাবে। কতবার ভেঙে যাতে মানুষের কাছে কিছু পুঁজি ছিল, এবার যদি আবারও এরকম হয়, এবার মানুষের আর কোনো বাঁচার কোনো আর নেই। আমন্ত্রণ সংবাদ সারা দেশে, আপনাদের সাথে আছি মাসুম রাব্বি। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার জানাবো বিস্তারিত। শরীয়তপুরে জাজিরায় মসজিদ কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে ধরে বিএনপি নেতা খবির সর্দার হত্যা মামলার আসামি আলমাস সর্দারের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতরাত 11টার দিকে উপজেলার উমরদি মাদবরকান্দি এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, পরিত্যক্ত একটি বাড়ির পাশ থেকে পচা গন্ধ বের হলে মাটি খুঁড়ে বস্তাবন্দি মৃতদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে আলমাসের স্বজনরা পরিচয় শনাক্ত করে খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠায় পুলিশ। উমরদি মাদবরকান্দি এলাকার একটি মসজিদের কমিটি নিয়ে খবির সর্দার ও আলমাস সর্দারের মধ্যে বিরোধ ছিল। স্বজনদের অভিযোগ, এর জের ধরে খবিরকে ছুরিকাঘাতে হত্যা করে আলমাস ও তার সমর্থকরা। খবির বড়কান্দি ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ছিলেন। এ ঘটনায় আলমাস সহ 20 জনের নাম উল্লেখ ও অজ্ঞাত 20 থেকে 25 জনকে আসামি করে হত্যা মামলা হয়। এ বিষয়ে আরো জানবো, যুক্ত হচ্ছেন সহকর্মী SM শাকিল। শাকিল, মরদেহ উদ্ধারের বিষয়ে সবশেষ কি তথ্য জানালো পুলিশ? জড়িত কাউকে চিহ্নিত করা গেছে কিনা? রাব্বি, এখনো পর্যন্ত কিন্তু জড়িত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। তবে আমরা কিন্তু ঘটনাস্থানে রয়েছি, যেখানে ঘটনাটি ঘটেছিল সেই ডোবার পাশেই কিন্তু আমি রয়েছি। এই ডোবাতেই কিন্তু ধস্তাধস্তির এক পর্যায়ে যেই খবির সর্দার এবং আলমাস সর্দার দুজন কিন্তু পড়ে যায় এবং পরবর্তীতে খবির সর্দারকে উদ্ধার করা হলেও স্থানীয়রা যেটা বলছেন যে আলমাস সর্দারকে কিন্তু উদ্ধার করা হয়নি। পরবর্তীতে গতকাল রাতে গুজব ওঠে যে আলমাস সর্দারের লাশ ভেসে উঠেছে এবং পরবর্তীতে সেখান থেকে লাশ গুম করার একটি পায়তারা চলছিল। এরকম কিন্তু সারাদিনই এই গুজবটা চলছিল। পরবর্তীতে পাশের একটি পরিত্যক্ত ভিটাতেই কিন্তু তার সেই বস্তাবন্দি লাশ উদ্ধার করে স্থানীয়রা এবং পুলিশ সহকারে। তবে এখানে আলমাস সর্দারের পরিবার যেটা দাবি করছেন সেটা হচ্ছে খবির সর্দারের লোকজনই প্রথমে আলমাসের উপর আক্রমণ চালায় এবং পরবর্তীতে আলমাসের মৃত্যু হয়। পরে এছাড়াও কিন্তু 2 পরিবারের যারা পুরুষ রয়েছে বা এই এলাকার যে পুরুষগুলো রয়েছে তারা কিন্তু একদম এই এলাকা ছাড়া রয়েছেন এবং পুলিশের তৎপরতা কিন্তু বেশ রয়েছে। পুলিশ কিন্তু এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি। তবে খবির সর্দারের পরিবারের পক্ষ থেকে কিন্তু একটি মামলা করা হয়েছে। এখন পর্যন্ত আলমাস সর্দারের পক্ষ থেকে কিন্তু কোনো মামলা হয়নি। তবে পুলিশ জানিয়েছেন যে তারা মাঠে রয়েছেন এবং আসামিকে ধরতে তারা তৎপর রয়েছেন। রাব্বি। শাকিল, আপনাকে ধন্যবাদ। যশোরের বেনাপোলে এক বিএনপি কর্মীকে হত্যা করা হয়েছে। গত রাতে ছোট আত্রা গ্রামে এই ঘটনা ঘটে। স্বজনরা জানায়, মিজানুর রহমান কসাইয়ের কাজ করতেন। প্রতিদিন ভোরে কাজে বের হতেন তিনি। গত রাত 2:45টার দিকে কেউ তাকে ফোন করলে কসাইয়ের কাজে ব্যবহৃত ছুরি নিয়ে বাড়ি থেকে বের হন মিজানুর। পরে ভোরে বাড়ির গেটের সামনে তার গলা কাটা মরদেহ দেখতে পান স্বজনরা। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায় পুলিশ। কে বা কারা কি কারণে মিজানুরকে হত্যা করেছে সে সম্পর্কে নিশ্চিত নয় স্বজন কিংবা পুলিশ। মিজানুর 8 নম্বর ওয়ার্ড বিএনপির সক্রিয় কর্মী ছিলেন বলে জানিয়েছেন দলটির স্থানীয় নেতারা। একটা ছুরি পাশে পড়ে আছে আর ওইভাবে ওনারা যখন কান্দে তখন আমরা এই পাশের থেকে যেয়ে দেখি ওই অবস্থা, ঘরের ভিতরে তো শোনা যায় না। পরবর্তীতে আমরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের
নির্বাচন কমিশনের ঘোষিত রোডম্যাপ একটি সুষ্ঠু নির্বাচনকে ভণ্ডুল করার নীল নকশা, এমন মন্তব্য করেছেন জামায়াতের নায়েবি আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। সকালে কুমিল্লায় সেন্ট্রাল মেডিকেল কলেজ হাসপাতাল অডিটোরিয়ামে নির্বাচনী দায়িত্বশীল সমাবেশে অংশ নেন তিনি। এ সময় নায়েবে আমির বলেন, প্রচলিত পদ্ধতি ও নতুন পিআর পদ্ধতি দুটোর মধ্যে একটি নির্ধারণ না হওয়া পর্যন্ত রোডম্যাপ ঘোষণা ইসির বড় ধরনের অপরাধ। নির্বাচন কমিশন এবং সরকারকে রিফর্ম চার্টারের মাধ্যমে আগামী নির্বাচন করতে বাধ্য করবে জামায়াতে ইসলামী। আমরা মনে করি এটা এই নির্বাচনের পথনকশা একটি সুষ্ঠু নির্বাচন ভণ্ডুল করার জন্য একটি নীল নকশা। এই দুইটা পদ্ধতির ভিতরে যে কোনো একটি সেটেল না হওয়া পর্যন্ত একটি সিস্টেমে নির্বাচনের পথনকশা ঘোষণা করাটা এটা তাদের জন্য বড় ধরনের অপরাধ। নরসিংদীতে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসকের ভুলে শিশু মৃত্যুর অভিযোগ উঠেছে। গত রাতে শহরের লাইফ কেয়ার হাসপাতালে ঘটে এই ঘটনা। স্বজনরা জানান, রায়পুরা উপজেলার নিজামুল হক তানিয়া আক্তার দম্পতির একমাত্র সন্তান 6 বছরের রাহামনির টনসিল অপারেশনের জন্য ওই হাসপাতালে ভর্তি করা হয়। অস্ত্রোপচারের ঘণ্টা দেড়েক পরই মারা যায় সে। স্বজনদের অভিযোগ, চিকিৎসকের ভুলের কারণেই মৃত্যু হয়েছে শিশুটির। খবর ছড়িয়ে পড়লে স্বজন ও এলাকাবাসীর মাঝে ক্ষোভ ছড়ায়। এক পর্যায়ে অ্যানেস্থেশিয়া চিকিৎসক ডাক্তার সুদীপ্ত সাহা ও অস্ত্রোপচারকারী চিকিৎসক তন্ময় করকে মারধর করে অবরুদ্ধ করে রাখা হয়। পরে পুলিশ তাদের উদ্ধার করে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সদর থানার ওসি। ইঞ্জেকশন যেটা দিছে এই ডাক্তার, এটা বুয়া ডাক্তার, এটা মাইরা ফেলাইছে আমার মায়েরে। আমি 5 বছর পর বিদেশ থেকে আসছি, আমার মরা মেয়ে নিয়ে যাবো হাসপাতালতে, আমি নেবো না, আমি একটা যাবো না। 7টার সময় অপারেশন শেষ করে আমরা চলে গেছি, 8:30টার সময় আমরা ব্যাক করছি। আমরা যদি না আসতাম সেটা তো হবে, কিন্তু আমাদের নিজেদের দায়িত্ববোধ থেকে আমরা আসছি। আমাদেরও বাচ্চা আছে, আমরা চেষ্টা করছি বাচ্চাটাকে সর্বাত্মক সার্ভিস দেওয়ার জন্য। এটা মেবি পোস্ট অপারেটিভ সাইনোসিস, এখন অনেক কারণ হতে পারে। টনসিল অপারেশনের সিক্রেশন যে বাচ্চা লাংসে চলে যেতে পারে, এখন বাচ্চা এখন এক্সাক্ট অ্যাকুরেট কারণ এখন অটোপসি ছাড়া বা ছাড়া করা বলা যাবে না। খুলনার পাইকগাছা উপজেলার দেলুটি ইউনিয়নের পানি উন্নয়ন বোর্ডের 22 নম্বর পিলার পোল্ডারটি 13টি গ্রাম নিয়ে গঠিত। গত বছর 2 দফা ভাঙনে তলিয়ে গেছে পোল্ডারটি, লণ্ডভণ্ড হয়ে গেছে গ্রামের সবকিছু। তবে আবারও বাঁধে ফাটল ধরায় আতঙ্কিত গ্রামবাসী। বাঁধ মেরামতে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা। 26 মে 2024 ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে ভেঙে যায় তেলিখালী গ্রামের ভদ্রা নদীর প্রায় 200 মিটার বেড়িবাঁধ। তলিয়ে যায় খুলনার পাইকগাছা উপজেলার দেলুটি ইউনিয়নের 13টি গ্রাম। সে সময় ভেসে যায় শত শত বাড়িঘর, মাছের ঘের। প্রায় 1 সপ্তাহ পর গ্রামবাসীর সহায়তায় রিংবাঁধ দেয়া হয়। ক্ষতিগ্রস্তরা কিছুটা ঘুরে দাঁড়ানোর আগেই 3 মাস পর 22 আগস্ট ভেঙে যায় কালীনগর এলাকার বাঁধ। এরপর 1 বছর আর কোনো দুর্যোগের কবলে পড়তে হয়নি সেখানকার বাসিন্দাদের। তবে সম্প্রতি কালীনগর এলাকার বাঁধে ব্যাপক ফাটল ধরেছে। এতে আতঙ্কিত হয়ে পড়েছেন এলাকাবাসী। ভেঙে গেলে তো থাকবে না, কিছু সব ধুলিসাৎ হয়ে যাবে। গতবার ভেঙে যাতে মানুষের কাছে কিছু পুঁজি ছিল, এবার যদি আবারও এরকম হয়, এবার মানুষের আর কোনো বাঁচার কোনো আর নেই। 22 নম্বর পোল্ডারটি ভদ্রা, বাদুরগাছা ও হাবুরখালী নদী দিয়ে বেষ্টিত। সেখানে পানি উন্নয়ন বোর্ডের বাঁধ রয়েছে প্রায় 23 কিলোমিটার। এর মধ্যে অন্তত 10টি স্থান রয়েছে ঝুঁকিপূর্ণ অবস্থায়। স্থানীয়রা চাইছেন টেকসই বেড়িবাঁধ। ফাল্গুন চৈত্র থেকে বাঁধার নিয়ম, আর এখন আষাঢ় শ্রাবণ ভাদ্রে এসে বাঁধে, মাটি থাকে নরম, মাটি রাস্তায় দিলেও মাটির সরে যায়। পিলার দেওয়া হয় তাহলে এই জলের চাপটা রাস্তায় কম আসবে, তাহলে আমাদের বেড়িবাঁধটা টিকে থাকতে পারবে। আমাদের আর ত্রাণ চাই না, আমরা চাই একটা টেকসই বেড়িবাঁধ। নাগরিক নেতাদের অভিযোগ, বাঁধের এমন নাজুক পরিস্থিতির জন্য পানি উন্নয়ন বোর্ডই দায়ী। দ্রুতই টেকসই বাঁধ নির্মাণের আশ্বাস দিলেন প্রতিষ্ঠানটির নির্বাহী প্রকৌশলী। এই বালি ফেলে চলে যাচ্ছে, এই বাড়িটি যখন ভেঙে যাবে তখন এই বাড়িটা কিন্তু ধুয়ে চলে যাবে। এখান থেকে যদি বেলুনির মাধ্যমে আমরা এই বাঁধের পাশ দিয়ে এই বাড়িটা দিতাম, তাহলে এর পাশে কিন্তু একটা প্রোটেকশন বাঁধ হয়ে যেত। দৈর্ঘ্য প্রায় 23 কিলোমিটার এবং আমরা পুরো বেড়িবাঁধটাকেই পুনর্বাসনের জন্য পরিকল্পনা গ্রহণ করছি এবং সেই আলোকেই কার্যক্রম চলমান। গত বছর 2 দফা নদীর ভাঙনে প্লাবিত হয় এই এলাকার বিস্তীর্ণ এলাকা।
ফসলের ক্ষতি হয় হাজার হাজার বিঘার। নতুন করে বেড়িবাঁধের ফাটল এই এলাকার মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করেছে। এই এলাকার মানুষের একটাই চাওয়া, তা হলো টেকসই বেড়িবাঁধ। শেখ আল এহসান, যমুনা নিউজ, পাইকগাছা, খুলনা। মাদকের ট্রানজিট হিসেবে ব্যবহার হচ্ছে নদী বিধৌত জেলা লক্ষ্মীপুর। জেলায় মাদক লেনদেনের পাশাপাশি ছড়িয়ে দেওয়া হচ্ছে আশপাশের জনপদেও। সচেতন সমাজের অভিযোগ, প্রশাসনের অভিযানে ছোটখাটো কারবারি আটক হলেও ধরাছোঁয়ার বাইরেই রয়ে যায় গডফাদাররা। মাদক কারবারের রুট সবার জানা হলেও অসাধু কর্মকর্তাদের কারণে কিছুতেই আটকানো যায় না চালান। তবে মাদকের বিরুদ্ধে প্রশাসনের বিশেষ অভিযান চলমান, জানিয়েছে পুলিশ। মাদক ব্যবসার প্রতিবাদ করায় লক্ষ্মীপুর রায়পুরের উত্তর চরবংশী গ্রামে নিজের মাদকাসক্ত ছেলের হাতেই প্রাণ যায় বয়স্ক বাবা আলী দেওয়ানের। এই ঘটনা তারও 10 দিন আগের। মাদক ব্যবসা নিয়ে দ্বন্দ্বে পুলিশের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী আজাদ হোসেন বাবলুকে কুপিয়ে হত্যার পর সড়কে ফেলে রাখা হয়। পুলিশ জানায়, গেল 3 মাসে জেলায় মাদক নিয়ে বিরোধে হত্যাকাণ্ড হয়েছে 2টি, আর গত 6 মাসে মাদক কারবার নিয়ে সংঘাতে আহত হয়েছেন শতাধিক মানুষ। পৌর শহরের অলিগলি থেকে প্রত্যন্ত গ্রামাঞ্চল লক্ষ্মীপুর জেলা জুড়েই ছড়িয়ে পড়েছে মাদক। বিভিন্ন স্থানে গড়ে ওঠা মাদকের স্পটে দিনে দুপুরেই চলে বিক্রি, সেবন। এলাকাবাসীর অভিযোগ, মাঝে সাঝে মাদক বিরোধী অভিযানে ছোটখাটো কারবারি আটক হলেও ধরাছোঁয়ার বাইরে গডফাদাররা। তাদের অভিযোগ, প্রশাসনের অসাধু কর্মকর্তাদের যোগসাজশে ঠিকই বড় বড় চালান পৌঁছে যায় গন্তব্যে। আগে যারা মাদক ব্যবসা করত, অনেক ক্ষেত্রে তারা পরিবর্তন হয়ে নতুন মাদক ব্যবসায়ী যুক্ত হয়েছে। কিন্তু যেভাবে মাদকের ছড়াছড়ি লক্ষ্মীপুরে বিস্তার করেছে, সেইভাবে আমাদের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং প্রশাসন, পুলিশ প্রশাসন সেইভাবে কোনো অ্যাকশন নিতে পারতেছে না। মাদক যারা বিক্রি করে অথবা সেবন করে তারা গ্রেপ্তার হলেও যারা মূল নিয়ন্ত্রণ করছে তারা আসলে কখনোই গ্রেপ্তার হয় না। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তা জানালেন, সীমান্ত এলাকার কারবারিদের সাথে জেলার মাদক চক্রের ভালো সম্পর্ক রয়েছে। তাদের মাধ্যমেই ঢাকা চট্টগ্রাম মহাসড়ক আর নৌপথে মেঘনা নদী দিয়ে মজু চৌধুরীর হাটে পৌঁছায় মাদকদ্রব্য। পরে ছড়িয়ে দেওয়া হয় ভোলা, বরিশাল, খুলনা সহ বিভিন্ন জেলাতে। বরিশাল, ভোলায় মাদক পাচার হয়ে থাকে, মজু চৌধুরীর ঘাট হয়ে এই মাদকটা পাচার হয়ে থাকে। আমরা গাড়ি চালক সহ কিছু জনবলের অভাবে আমরা সবসময় আমাদের অভিযান পরিচালনা করাটা সম্ভব হচ্ছে না। পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। এরই মধ্যে উদ্ধার করা হয়েছে বিপুল মাদকদ্রব্য। কমিউনিটি পুলিশিং এবং বিট পুলিশিং দুইটা ব্যবস্থা রয়েছে। আমরা প্রতিটা বিট, আমরা প্রতিটা থানাকে ইউনিয়ন পর্যায়ে ভাগ করে আমাদের সাব ইন্সপেক্টর এবং এএসআইরা আমরা বিট পুলিশিং কার্যক্রম করি। আমরা উঠোন বৈঠক করি, আমরা মায়েদেরকে এবং আমরা স্কুল কলেজে যাচ্ছি, আমাদের সিনিয়র অফিসাররা যাচ্ছি, আমরা বাচ্চাদেরকে সচেতন করছি, আমরা গার্জিয়ানদেরকে সচেতন করছি। লক্ষ্মীপুরে গত 6 মাসে 152টি মাদক মামলা হয়েছে, আর আটক হয়েছে 198 জন। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে জনসচেতনতা তৈরিতে দিনাজপুরে র্যালি ও পথসভা করেছে বিএনপি। দিনাজপুর 5 আসনের মনোনয়ন প্রত্যাশী জাকারিয়া বাচ্চুর নেতৃত্বে পার্বতীপুর উপজেলার আমবাড়ি থেকে বের করা হয় মোটরসাইকেল র্যালি। তারেক জিয়ার নির্দেশ, সন্ত্রাসমুক্ত বাংলাদেশ স্লোগানে র্যালিটি প্রদক্ষিণ করে পার্বতীপুর ও ফুলবাড়ির বিভিন্ন সড়ক। এ সময় প্রায় 25টি পথসভা করে তারেক রহমানের প্রতিটি নির্দেশনা মেনে চলতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান জাকারিয়া বাচ্চু। বৃহস্পতিবার দুপুর থেকে রাত পর্যন্ত চলে এই কর্মসূচি। খুলনায় বর্ষাকালে আবাদ হচ্ছে গ্রীষ্মকালীন ফল তরমুজ। অর্থনীতিতে সম্ভাবনার দ্বার খুলে দিয়েছেন উপকূলীয় কৃষকরা। নোনাপানি বিধৌত এই অঞ্চলে ফলন ভালো হওয়ায় দিন দিন বাড়ছে আবাদ। বিলের পানিতে মাছ, মাঝে উঁচু স্থানে ধান আর মাচায় বেঁধে তরমুজের আবাদ। এভাবেই অল্প জায়গায় মাছ, ধান আর ফল উৎপাদন করছেন খুলনার বটিয়াঘাটার কৃষকেরা। মাত্র 4 বছর আগের কথা, উপজেলার সুরখালীতে চান্দারডাঙ্গা বিলের ছোট্ট জায়গায় পরীক্ষামূলকভাবে আবাদ শুরু হয় তরমুজের। তারপর তা ছড়িয়ে পড়ে পাশের রাঙেমারি, ভগবতীপুর, শম্ভুনগর, বুনারাবাদ সহ নানা এলাকায়। এখন গাঁওঘরা চান্দারডাঙ্গা বিলের বিস্তীর্ণ অঞ্চল জুড়ে চাষ হচ্ছে তরমুজ সহ নানা অর্থকরী ফসল। আমি স্কুল থেকে এসে বাবার সঙ্গে কাজ করতে যাই। তরমুজ হচ্ছে, তারপরে মিষ্টি কুমড়া, ধান, মাছ, এগুলো মানে অনেক ধরনের ফসল চাষ হচ্ছে যায়।
কোথাও ফুল আসছে, কোথাও পাকছে ফল, আবার কোনো জমির তরমুজ বিক্রি শেষ। মাত্র 2 মাসেই টইটুম্বুর হয়ে উঠছে ফল। ওজন হচ্ছে 3 থেকে 7 কেজি পর্যন্ত। স্থানীয় বাজারের চাহিদা তো মিটছেই, রপ্তানি করা হচ্ছে ঢাকা, চট্টগ্রাম সহ দেশের নানা প্রান্তে। চিটাগাং আছে, তারপরে আপনার ঢাকায় চলে আসছে, ময়মনসিংহে যাচ্ছে, হ্যাঁ, এরকম বগুড়া যাচ্ছে, অনেক পার্টি আসতেছে। পাইকারি বাজারে খুচরো কিনি, আমরা কেনার পরে আমরা খুচরো বিক্রি করে 50 টাকা কিনি, 60 টাকা, 65 টাকা, 70 টাকা বেশি। এখন যে মাল আমাদের আসছে দিয়ে পারতেছি না, বরঞ্চ চাষিরা যদি আরো দ্বিগুণ করে, মানে ডাবল করে, তারপর আল্লাহর রহমতে বিক্রি হয়ে যাবে। অফ সিজন বলে বর্ষাকালে তরমুজ চাষে গ্রীষ্মকালের চেয়ে কিছু ভিন্নতা রয়েছে, আছে চ্যালেঞ্জও। কৃষি অফিসের নিয়মিত প্রশিক্ষণে চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত হচ্ছেন কৃষকেরা। রিজন 2, বিগ পাঞ্জাব, আস্থা ও ইয়েলো জাতের বীজ সরবরাহ করছে কৃষি অফিস। ফলে উৎপাদনের ব্যয় কমেছে কৃষকের। বিঘা প্রতি এখন আনুমানিক 20 থেকে 25,000 টাকা খরচ হয়। চ্যালেঞ্জ হলো জলাবদ্ধতা এবং লবণাক্ততা। এই প্রতিকূল পরিবেশকে জয় করে আমাদের কৃষক আমাদের কৃষিকে টিকিয়ে রেখেছে। ভবিষ্যতে আমাদের টার্গেট ওই 1,96,000 হেক্টর টাচ করা। বর্তমান সদস্য সরকার মার্কেটিং নিয়ে, কৃষকের বাজারজাত নিয়ে বেশ যথেষ্ট গুরুত্ব দেয় এবং এই মার্কেটিংটাকে আরও উন্নত করা। কৃষি কর্মকর্তা বলেন, কৃষকদের নিয়ে আগামীতে আরও বড় পরিকল্পনা আছে। জানালেন, অনাবাদী বিস্তীর্ণ অঞ্চলও আসবে পরিকল্পনার আওতায়। তারা যেন নিজেদের সিদ্ধান্ত নিজেরা নিতে পারে, এখান থেকে যেন উদ্যোক্তা তৈরি হয়, সেভাবে আমরা তাদেরকে প্রশিক্ষণ দিচ্ছি। ভবিষ্যতে তাদেরকে ব্যবসায়িক প্রশিক্ষণ দেয়া হবে উদ্যোক্তা প্রশিক্ষণ। চলতি বছরের অফ সিজনে জেলায় 966 হেক্টর জমিতে তরমুজের চাষ হয়েছে, যার বাজার মূল্য ধরা হচ্ছে 1 কোটি টাকারও বেশি। শরীফ ফারুকি, যমুনা নিউজ।